রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি, রহস্য ও অ্যাডভেঞ্চারের যাত্রা। অনেক বছর আগে রাজকুমারী ফ্লোরিনের রাজ্য ছিল এক রহস্যময় স্থানে, যেখানে প্রতিটি কোণ ছিল পুরানো কাহিনীর সাক্ষী। রাজ্যের চারপাশে ছিল ঘন বন, পাহাড় এবং এক অদ্ভুত নদী, যা কখনো কখনো মেঘে ঢাকা পড়ে যেত। রাজ্যবাসী বিশ্বাস করত, নদীর গভীরতার মধ্যে একটি হারানো রাজ্য রয়েছে, যেখানে একটি পুরানো শক্তিশালী রত্ন লুকানো আছে। তবে সেই রত্নের মালিক হতে হলে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এটি ছিল এক রহস্যময় কোড, যা হাজারো বছর ধরে কেউ করতে পারেনি। ফ্লোরিন ছিল এক সাহসী রাজকুমারী, তবে তার জীবনের সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে যখন সে একদিন বাগানে হাঁটছিল। সেদিন হঠাৎ করেই তার সামনে আসল নীল পাখিটি, যার চোখে এক রহস্যময় দীপ্তি ছিল। সে পাখিটির দিকে এগিয়ে গিয়ে জানতে চাইল, তুমি কি জানো এই নদীর রহস্য? আমি জানি, এখানে কিছু আছে যা আমার রাজ্যকে রক্ষা করতে সাহায্য করবে। পাখিটি সেদিন তাকে কিছু বলল না, তবে চোখের সিগন্যাল দিয়ে রাজকুমারীকে বুঝিয়ে দিল যে তাকে এক যাত্রার জন্য প্রস্তুত হতে হবে। রাজকুমারী তার সাথে নদীর দিকে রওনা হলেন। তারা যখন নদীর কাছাকাছি পৌঁছাল, তখন পাখিটি ফ্লোরিনের হাতে একটি নীল রঙের রত্ন ধরিয়ে দিল, একটি ছোট্ট, রহস্যময় কুচকানো পাথর। এটা তোমার কোডের প্রথম চিহ্ন, পাখিটি বলল। এই রত্ন তোমাকে গন্তব্যে পৌঁছানোর দিকে পথ দেখাবে, তবে তুমি যদি ভুল পথে চলে যাও, তবে তুমি হারিয়ে যাবে। একে বিশ্বাস করো, কিন্তু তোমার মনে রাখতে হবে, এই যাত্রা তোমার সত্যিকার সাহস পরীক্ষা করবে। রাজকুমারী এবং পাখি এক দীর্ঘ এবং বিপদময় যাত্রা শুরু করল। তারা ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল পেরিয়ে গেল, যেখানে অজানা সত্তা এবং রহস্যময় প্রাণী তাদের পথ আটকাতে চেয়েছিল। তবে ফ্লোরিন তার সাহস এবং পাখিটির সহায়তায় সবকিছুর মুখোমুখি হয়ে এগিয়ে যাচ্ছিল। এক সময় তারা একটি পুরানো প্রাসাদে পৌঁছাল, যেখানে পুরানো কোডের কিছু অক্ষর খোদাই করা ছিল। কিন্তু রাজকুমারী বুঝতে পারল, এই কোডটি সমাধান করা সোজা ছিল না। এটি ছিল এক ধাঁধা যা তার আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং বিশ্বাসের পরীক্ষা নিত। ফ্লোরিন যখন কোডটি সমাধানের চেষ্টা করছিল, তখন এক হঠাৎ ঝড় এসে পুরো প্রাসাদকে ঘিরে ফেলল। অন্ধকারে একটি ভয়ঙ্কর উপস্থিতি অনুভূত হল। তা ছিল পিশাচিনী, যারা রত্নের জন্য বহু বছর ধরে এই প্রাসাদে প্রহরা দিচ্ছিল। পিশাচিনী ফ্লোরিনের সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুমি কখনো এই রত্ন পাবে না। এটি আমার। কিন্তু ফ্লোরিন সাহস হারালো না। সে বুঝল যে এই রত্নের আসল শক্তি ছিল তার অন্তরের সাহস এবং একাগ্রতায়। রাজকুমারী চোখ বন্ধ করে রত্নটি হাতে ধরল, এবং একটি শক্তিশালী আলোর স্রোত বের হল। পিশাচিনী ধ্বংস হয়ে গেল এবং তার রহস্যাবৃত প্রাসাদ ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকল। শেষমেশ রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখি কোডটির সমাধান করতে সক্ষম হল এবং রাজ্যের হারানো রত্নটি উদ্ধার করল। তবে সবচেয়ে বড় টুইস্ট ছিল, যে রত্নটি তারা খুঁজছিল তা আসলে একটি পুরানো জাদু, যা রাজ্যের রক্ষা এবং পুনর্গঠন করত। এটি ছিল নীল পাখির একটি মন্ত্র, যা তার পাখির আকারে ছড়িয়ে পড়েছিল। ফ্লোরিন তখন বুঝতে পারল যে নীল পাখি আসলে তার এক প্রাচীন পূর্বপুরুষের আত্মা, যে রাজ্যের শেষ রক্ষক ছিল। পাখিটির উদ্দেশ্য ছিল রাজ্যকে রক্ষা করা এবং এক সাহসী প্রিন্সেসের সাহায্যে তার হারানো শক্তি পুনরুদ্ধার করা। এভাবেই রাজকুমারী ফ্লোরিন এবং নীল পাখির অ্যাডভেঞ্চার শেষ হল, কিন্তু তাদের বন্ধুত্ব এবং সাহসিকতার গল্প চিরকাল ধরে রাজ্যের প্রজন্মের পর প্রজন্ম শুনে যাবে। সোনালী নদী ও শুভ্র রাজকন্যা। অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ের কোলে ছোট্ট এক রাজ্য ছিল, যার নাম মরুভূমি। এই রাজ্যে এক আশ্চর্য নদী ছিল, যার জল সোনার মতো ঝলমল করত। সবাই বলতো, নদীটি জাদুময়, আর যিনি সত্যিকার হৃদয়বান, কেবল তিনিই তার জল স্পর্শ করতে পারেন। এই রাজ্যের রাজকন্যা শুভ্রা ছিলেন অতুলনীয় রূপবতী ও মায়াবতী। তার হৃদয়ে ছিল স্নিগ্ধ, শুভ্র বরফের মতো। তিনি দরিদ্রদের সাহায্য করতেন, পশুপাখির যত্ন নিতেন, আর সর্বদা সত্য কথা বলতেন। কিন্তু এই রাজ্যে বাস করত এক কুচক্রী জাদুকর, নাম কালমন্ত্র। সে চেয়েছিল সোনালী নদীর জল নিয়ে নিজের ক্ষমতা বাড়াতে। কিন্তু যতবারই সে নদীর কাছে গেছে, ততবারই নদীর জল কালো হয়ে উঠেছে, আর তার স্পর্শে আগুন জ্বলে উঠেছে। কালমন্ত্র বুঝতে পারল, কেবল শুভ হৃদয়ের কেউই এই নদীর জল পেতে পারে।
তাই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। একদিন কালমন্ত্র এক বুড়ো সাধুর ছদ্মবেশে রাজপ্রাসাদে এল। রাজকন্যার সামনে বসে কাঁদতে লাগল। শুভ্রা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কালমন্ত্র বলল, আমি খুব অসুস্থ, রাজকন্যা। শুনেছি সোনালী নদীর জল আমার জন্য ওষুধের কাজ করবে। যদি আমাকে একটু জল এনে দেন, আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। শুভ্রা তো দয়ালু। তিনি কালমন্ত্রের কথা বিশ্বাস করলেন এবং নদীর কাছে গেলেন। কিন্তু নদীর জলে হাত ডোবাতেই সারা আকাশ বিদ্যুৎ চমকালো। নদী যেন সতর্ক করল, কোনো ভুল হচ্ছে। কিন্তু শুভ্রা কিছু বুঝে ওঠার আগেই কালমন্ত্র তার আসল রূপে ধরা দিল। সে রাজকন্যাকে জলে ঠেলে ফেলে দিল আর বলল, এবার এই রাজ্য আমার। নদীর আশীর্বাদ ও সত্যের জয়। কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। নদীর জল শুভ্রাকে স্পর্শ করতেই সোনার আলোতে ভরে উঠল চারপাশ। নদী তার ঢেউ দিয়ে শুভ্রাকে রক্ষা করল এবং কালমন্ত্রের দিকে ভয়ঙ্কর স্রোত পাঠাল। কালমন্ত্র চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। শুভ্রা নদী থেকে উঠে এলো, কিন্তু এবার সে আর সাধারণ রাজকন্যা নয়, সে ছিল সোনালী নদীর আশীর্বাদধন্য শুভ্রপরী। সেই দিন থেকে শুভ্রা নুরভূমির রক্ষক হয়ে উঠল। আর রাজ্যের মানুষরা বুঝতে পারল, সত্যিকার ভালোবাসা ও দয়া কখনো পরাজিত হয় না, আর যারা অসৎ তারা একদিন নিশ্চিহ্ন হয়। এক রাজ্যে ছিল এক মিষ্টি ও দয়ালু মেয়ে, যার নাম সিন্ডারেলা। ছোটবেলায় তার মা মারা যান, আর কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন। কিন্তু তার সৎ মা ছিল অত্যন্ত নিষ্ঠুর ও স্বার্থপর। তার ছিল দুই অহংকারী মেয়ে, যারা সিন্ডারেলাকে দাসীর মতো ব্যবহার করত। তারা সুন্দর পোশাক পরত, রাজপ্রাসাদে যেত, অথচ সিন্ডারেলা সারাদিন ঘরের কাজ করত, পুরনো কাপড় পরে থাকত, আর আগুনের ছাই পরিষ্কার করত। এই জন্যই তার নাম রাখা হয়েছিল সিন্ডারেলা। একদিন রাজপ্রাসাদে এক বিশাল বল উৎসবের আয়োজন করা হলো। রাজকুমার তার জন্য যোগ্য জীবনসঙ্গিনী খুঁজছিল, তাই রাজ্যের সব যুবতীকে আমন্ত্রণ জানানো হলো। সিন্ডারেলার সৎমা ও সৎমনেরা আনন্দে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সিন্ডারেলাকে যেতে দেওয়া হলো না। তার মন ভেঙে গেল, আর সে এক কোণে বসে কাঁদতে লাগল। ঠিক তখনই এক জাদুকরী পরী আবির্ভূত হলো। সে বলল, ডরিও না, প্রিয় সিন্ডারেলা, তুমি অবশ্যই বল উৎসবে যাবে। এরপর সে তার জাদুর ছড়ি নেড়ে পুরনো পোশাককে এক দৃষ্টিনন্দন রাজকীয় গাউনে পরিণত করল। পায়ে পরিয়ে দিল ঝলমলে কাচের জুতো। কুমোরকে বানিয়ে দিল এক রাজকীয় গাড়ি, আর ইঁদুরদের রূপান্তরিত করল সুদর্শন রথচালকে। কিন্তু পরী তাকে সতর্ক করে দিল, মনে রেখো, মধ্যরাত বাজলেই এই জাদু ভেঙে যাবে, তাই তার আগে ফিরে এসো। সিন্ডারেলা বল উৎসবে গিয়ে সবাইকে মুগ্ধ করল। তার সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে গেল, এমনকি রাজকুমারও। তারা একসঙ্গে নাচতে লাগলো, আর সময় যেন থমকে গেল। কিন্তু হঠাৎ ঘন্টা বাজল, মধ্যরাত। সিন্ডারেলা দ্রুত প্রাসাদ থেকে পালাতে লাগলো, কারণ সে জানত জাদু ভেঙে গেলে তার সবকিছু আগের মতো হয়ে যাবে। তাড়াহুড়োয় তার এক পায়ের কাচের জুতো পরে গেল, কিন্তু সে থামল না। পরদিন রাজকুমার সেই জুতো নিয়ে রাজ্যের সব যুবতীর পায়ে পরানোর সিদ্ধান্ত নিলেন, যেন তিনি তার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পান। রাজ্যের প্রতিটি যুবতী সেই জুতো পরার চেষ্টা করল, কিন্তু কারো পায়ে ফিট হল না। অবশেষে সিন্ডারেলার পালা এলো। তার সৎমা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রাজকুমারের সেবকরা তা মানল না। যেইমাত্র সিন্ডারেলা জুতোটি পরল, সেটি তার পায়ে একেবারে ফিট হয়ে গেল। সবাই বিস্ময়ে চেয়ে রইল। রাজকুমার বুঝতে পারলেন, তিনিই সেই মেয়ে, যার সঙ্গে তিনি বল উৎসবে নেচেছিলেন। তিনি আনন্দে সিন্ডারেলাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। কিছুদিন পর তারা বিয়ে করলেন, এবং সিন্ডারেলা সত্যি এক রাজকন্যায় পরিণত হল। অন্যদিকে তার সৎমা ও সৎবোনেরা তাদের দুষ্টামির শাস্তি পেল, আর সিন্ডারেলা তার নতুন জীবনে সুখ শান্তিতে বসবাস করতে লাগল। এইভাবেই এক সাধারণ মেয়ে নিজের দয়া, সৌন্দর্য। এক সময়ের কথা, এক দূরদেশের রাজ্যে ছিল এক রাজকন্যা, যার ত্বক ছিল তুষারের মতো সাদা, চুল ছিল কুচকুচে কালো, আর ঠোঁট ছিল টকটকে লাল। তার নাম রাখা হয় স্নো হোয়াইট। তার মা ছোটবেলাতেই মারা যান, আর তার বাবা এক নিষ্ঠুর ও অহংকারী রানীকে বিয়ে করেন। এই সৎমা ছিল অতি সুন্দরী, কিন্তু সে নিজের সৌন্দর্য নিয়ে এতটাই অহংকারী ছিল যে প্রতিদিন তার জাদুর আয়নার কাছে জিজ্ঞাসা করত, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? আয়না প্রতিদিন উত্তর দিত, তুমি, রানী মহারাজ্ঞী।
কিন্তু একদিন আয়না জানিয়ে দিল, স্নো হোয়াইট তোমার চেয়েও সুন্দর। এতে রানী ঈর্ষায় জ্বলতে লাগল। সে আদেশ দিল, এই মেয়েকে রাজ্য থেকে সরিয়ে দাও। রানী এক শিকারীকে পাঠালো স্নো হোয়াইটকে হত্যা করতে। কিন্তু শিকারীর মন বলে গেল, সে স্নো হোয়াইটকে বনে পালিয়ে যেতে বলল। বনে ঘুরতে ঘুরতে স্নো হোয়াইট এক ছোট্ট কুটির দেখতে পেল। সেখানে 7 জন বামন বাস করত। তারা দয়াপরবশ হয়ে স্নো হোয়াইটকে আশ্রয় দিল এবং বলল, তুমি এখানে নিরাপদে থাকতে পারো, তবে রানীর লোকদের থেকে সাবধান থেকো। রানী যখন জানতে পারল যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে, তখন সে জাদু করে এক বিষাক্ত আপেল বানালো। এক বৃদ্ধার ছদ্মবেশে গিয়ে সে স্নো হোয়াইটকে আপেল খেতে দিল। স্নো হোয়াইট প্রথমে রাজি হয়নি, কিন্তু বৃদ্ধা যখন এক অংশ নিজে খেয়ে দেখালো, যেটা ছিল নিরাপদ, তখন সে আপেলটি কামড় দিল। মুহূর্তের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে গেল। বামনরা এসে দেখল, কিন্তু কিছুতেই তাকে জাগানো গেল না। তারা ভাবল সে মারা গেছে এবং তাকে এক কাচের কফিনে রেখে দিল। অনেক দিন পর এক রাজপুত্র বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হল। সে এতই সুন্দর ছিল যে রাজপুত্র বামনদের কাছে তাকে নিয়ে যেতে অনুরোধ করল। যখন তারা কফিনটি সরাচ্ছিল, তখন হঠাৎ স্নো হোয়াইটের গলায় আটকে থাকা আপেলের টুকরো বের হয়ে গেল, আর সে জেগে উঠল। রাজপুত্র আনন্দে তাকে প্রাসাদে নিয়ে গেল। কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল, আর রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রানীর জাদুর আয়না যখন বলল যে স্নো হোয়াইট এখনো সবচেয়ে সুন্দর, তখন সে দেখতে গেল রাজকন্যাকে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখে স্নো হোয়াইট জীবিত এবং রাজকুমারের সঙ্গে সুখে আছে। নিজের পরাজয় সহ্য করতে না পেরে রানী ভয় পালিয়ে যায় এবং আর কখনো রাজ্যে ফিরে আসেনি। স্নো হোয়াইট তার রাজ্য ফিরে পেল, রাজপুত্রের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগল, আর তার দয়া, সৌন্দর্য ও হৃদয়ের বিশুদ্ধতা তাকে চিরকাল সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু করে রাখল। এইভাবেই সত্য ও ন্যায়বিচার জয়ী হয়, আর ঈর্ষা ও লোভ পরাজয়। রাজজটির নাম ছিল আকাশবিন্দু। সেখানের রাজকুমারী আরিশা ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র। তিনি যেমন বুদ্ধিমতী, তেমনি অসম্ভব সাহসী। রাজ্যের শান্তি রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তবে তার সবচেয়ে বড় শক্তি ছিল তার অনুগত সঙ্গী, এক বিশাল সাদা নেকড়ে, যার নাম তারাশ। একদিন রাজ্যের এক প্রান্তে ভয়ঙ্কর দানবের আক্রমণের খবর এল। এই দানব রাতের অন্ধকারে গ্রাম আক্রমণ করত, ফসল ধ্বংস করত, আর মানুষকে আতঙ্কে রেখেছিল। কেউই সাহস করে এর বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। কিন্তু আরিশা ভীত হলেন না। তিনি বললেন, আমার প্রজারা ভয় পাবে, আর আমি চুপচাপ বসে থাকব? কখনোই না। আমি নিজেই এই দানবের মুখোমুখি হব। তারাশ, তার অনুগত নেকড়ে, গর্জন করে তার কথার সমর্থন জানালো। রাতের আধারে আরিশা ও তারাশ রাজ্যের শেষ সীমান্ত পেরিয়ে গভীর বনে প্রবেশ করল। বনের ভেতরে বাতাসে অদ্ভুত গন্ধ, গাছগুলো যেন ফিসফিসিয়ে কিছু বলছে। হঠাৎ এক বিশাল ছায়া তাদের পথ রোধ করল। এটি সেই দানব। দানব গম্ভীর কণ্ঠে হেসে বলল, তুমি এখানে কেন এসেছ, রাজকুমারী? ভয় পাচ্ছ না? আরিশা নির্ভীক কণ্ঠে বললেন, আমি আমার রাজ্যের মানুষদের রক্ষা করতে এসেছি। আমি ভয় পাই না। দানব চিৎকার করে আকাশ কাঁপিয়ে দিল, কিন্তু ঠিক তখনই তারাশ লাফিয়ে ওঠে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ শুরু হলো। দানবের শক্তি প্রচণ্ড, কিন্তু আরিশার কৌশল এবং তারাশের ক্ষিপ্রতা ছিল অতুলনীয়। যখন দানব ক্লান্ত হয়ে পড়ল, তখন রাজকুমারী কৌশলে তাকে ফাঁদে ফেললেন। দানব অবশেষে হাল ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যিই সাহসী। আমি ভুল করেছি, আর কখনো রাজ্যের ক্ষতি করব না। আরিশা হেসে বললেন, শুধু ক্ষমা চাইলে হবে না, তোমাকে রাজ্যের কাজে সাহায্য করতে হবে। সেই রাতের পর থেকে দানব আর রাজ্যের ক্ষতি করেনি, বরং সে পাহারাদার হয়ে রইল, আর রাজকুমারী আরিশা ও তারাশ হয়ে রইল ইতিহাসের এক অবিস্মরণীয় জুটি। আকাশবিন্দুর রাজ্যে আর কেউ ভয় পায়নি, কারণ তারা জানত, তাদের রক্ষা করতে আছে এক সাহসী রাজকুমারী এবং তার অনুগত সঙ্গী, যারা অন্যায়ের বিরুদ্ধে কখনোই পিছু হটবে না।